দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ স্যার। আচ্ছা, একটু সবাইকে জয়েন করতে বলো তাড়াতাড়ি, ঠিক আছে? আচ্ছা, আগের দিন যেখানে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করছি। আগের দিন শেষ করেছিলাম হচ্ছে এই জায়গাটা, ন্যাচারাল গ্যাসের ইউজটা কি। আজকে যেটা দিয়ে শুরু করবো সেটা আর একটা টপিক, মানে আমাদের যে ফুয়েল গুলো আছে তার মধ্যে কোনটার মধ্যে কতটা এনার্জি কন্টেন্ট আছে এবং প্রত্যেকটার পার্সেন্টেজ কত। আজকে যেটা পড়াবো হচ্ছে মানে আমাদের যে জ্বালানি গুলো আমরা ব্যবহার করি তার মধ্যে কতটা এনার্জি কন্টেন্ট আছে এবং পার্সেন্টেজটা কত। মিনস টুডে উইল স্টাডি about the energy content of different fuels. হুম। So today we'll start study about the different energy content of different fuels. Now, our main fuel is the fossil fuel. It consists of about it 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 consists of about 85% CR, মানে আমরা যা ব্যবহার করি তার মধ্যে মেন যে ফুয়েলটা ব্যবহার করি সেটা হচ্ছে ফসিল ফুয়েল। এটা মোটামুটি 85%, মানে আমাদের যদি একটা মানুষ যেটা ব্যবহার করে সেটা যদি 100% ধরা হয়, ফসিল ফুয়েলটি কনজিউম করে হচ্ছে 85%। তাহলে আমরা যে ফুয়েলটা ব্যবহার করি সেটা হচ্ছে মেইনলি ফসিল ফুয়েল। সেটা কতটা ব্যবহার করি, মানে 85% আমরা ফসিল ফুয়েল ব্যবহার করি। মানে 100% যদি একটা মানুষের এনার্জি কনজাম্পশন হয় তার মধ্যে 85% কোনটা ব্যবহার করি, ফসিল ফুয়েল। ফসিল ফুয়েলের মধ্যে এবার কি পড়ে, আগের দিনই পড়েছিলাম, কোল, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস। ফসিল ফুয়েলের মধ্যে কি কি পড়ে, কোল, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস। কোল হচ্ছে 27%, পেট্রোলিয়াম হচ্ছে 34% এবং ন্যাচারাল গ্যাস হচ্ছে 24% আমরা ব্যবহার করি। তাহলে পেট্রোলিয়াম আমরা কতটা ব্যবহার করি, 34% ব্যবহার করি, কয়লা ব্যবহার করি 27% এবং ন্যাচারাল গ্যাস ব্যবহার করি 24%। তো if a person consumes the 100% of the energy, then among this 100% energy, 85% is consumed by fossil fuels. 85% energy is consumed by fossil fuels. The fossil fuels consist of what? Petroleum, coal, and natural gas. Petroleum consumes about 34% of the energy, coal consumes about 27% of the energy, and natural gas consumes about 24% of the energy. তো আমরা 85% এনার্জি কনজিউম করি কিসের দ্বারা, ফসিল ফুয়েলস এর দ্বারা। এর মধ্যে পেট্রোলিয়াম কত পার্সেন্ট, 34%, কয়লা হচ্ছে 27% এবং ন্যাচারাল গ্যাস হচ্ছে 24%। তো 85% of energy is consumed by fossil fuels. Among them, 34% is consumed by petroleum, 27% is consumed by coal, and 24% is consumed by natural gas. Any problem? No sir. তাহলে আর কত পার্সেন্ট পড়ে রইলো যেটা নন ফসিল ফুয়েল কনজিউম করে? 85% যদি ফসিল ফুয়েল কনজিউম করে তাহলে নন ফসিল কতটা কনজিউম করবে? 100 থেকে 85 বাদ দিলে কত হয়? 85 থেকে 100 থেকে 85 করলে হ্যাঁ, কত হয়? এক মিনিট ক্যালকুলেট করব, অত ভালো না অঙ্কতে। 15%। ভেরি গুড। তাহলে ফসিল ফুয়েল আমাদের কনজিউম করলো হচ্ছে 85%। এবার নন ফসিল ফুয়েল কতটা কনজিউম করবে, 15%। এবার নন ফসিল ফুয়েলের মধ্যে কি কি পড়ে, নিউক্লিয়ার এনার্জি পড়ে, হাইড্রো ইলেকট্রিক এনার্জি পড়ে এবং অন্যান্য যেমন জিওথার্মাল, সোলার, টাইডাল, উইন্ড এগুলো পড়ে। ঠিক আছে, তাহলে নন ফসিল ফুয়েল হচ্ছে মানে 85% ফসিল ফুয়েল কনজিউম করছে, আর নন ফসিল ফুয়েল কতটা কনজিউম করছেন, 15%। 15%। এবারে 15% এর মধ্যে নিউক্লিয়ার কতটা কনজিউম করছে, 4.4%। হাইড্রো ইলেকট্রিক কতটা কনজিউম করছে, 6.8%। এবং অন্যান্য যেমন জিওথার্মাল, সোলার, উইন্ড এরা কনজিউম করছে কত, 4%।
তাহলে ফসিল ফুয়েল 85% কনজিউম করলো, নন ফসিল ফুয়েল কতটা কনজিউম করবে? 15%। 15%। এই 15%-এর মধ্যে নিউক্লিয়ার কতটা করছে? ফোর 4.4%। পয়েন্ট ফোর পার্সেন্ট হাইড্রো ইলেকট্রিক কতটা করছে? সিক্স সিক্স পয়েন্ট পয়েন্ট এইট এইট পার্সেন্ট পার্সেন্ট এবং অন্যান্য যেমন জিও থার্মাল, সোলার বা উইন্ড সেগুলো কতটা করছে? 4%। তো 85% of energy is consumed by fossil fuels. Now, non-fossil fuel consumes how much energy? 100 minus 85%. 100 minus 85% means it is consuming 50% of the 15% of energy. Sorry, I have told you 50%. It will be actually 15% energy. Among this 15%, nuclear is 4.4%, hydroelectric is 6.8%, and geothermal, solar, and wind it is 4%. তাহলে যদি আমরা বলি মেইন এনার্জিটা কোথা থেকে আসছে, from where the main energy is coming, বলো, from where the main energy is consumed? 85% from fossil fuel and 15% from non-fossil energy. Very good. Among তার this মধ্যে 85%, how much is consumed by petroleum? petroleum is 34%, Hmm, coal is 27, and natural gas 24. very good. And non-fossil? For nuclear is 4.4, Yes, hydroelectric 6.8, and yes. other renewable is like geothermal, solar, tidal is 4%. Very good. তাহলে একবার জিস্ট করে দিচ্ছি, আমাদের ফসিল ফুয়েল কনজিউম করে হচ্ছে 85%, সেই 85%-এর মধ্যে পেট্রোলিয়াম হচ্ছে 34%, কয়লা হচ্ছে 27% এবং ন্যাচারাল গ্যাস হচ্ছে 24%। আর নন ফসিল ফুয়েলস কনজিউম করে হচ্ছে 15% এনার্জি। সেই 15% এনার্জির মধ্যে নিউক্লিয়ার হচ্ছে 4.4%, হাইড্রো ইলেকট্রিক হচ্ছে 6.8% এবং অন্যান্য যেমন জিও থার্মাল, সোলার এগুলো হচ্ছে 4%। তো 85% of the energy is consumed by fossil fuels. Among this 85% energy, 34% is consumed by petroleum, 27% is consumed by coal, 24% is consumed by natural gas. Now, so 85% is consumed by fossil fuels. So how much is consumed by non-fossil fuel? 100 minus 85%. What is the meaning? The meaning is that 15% is consumed by non-fossil fuels. So among this 15%, nuclear consumes 4.4%, hydroelectric consumes 6.8%, and other renewables consume 4% energy. Any problem? Any problem? No, sir. Next. Sound off করো। Energy content of fossil fuels. Energy content of fossil fuels এটা সম্বন্ধে আমি একটু আলোচনা করব। দেখো, সমস্ত জ্বালানি মানে যত জ্বালানি আছে তাদের প্রত্যেকেরই কিছু না কিছু মানে বিভিন্ন অ্যামাউন্টের এনার্জি সে কনজিউম করতে পারে, মানে শেষ করতে পারে। মানে প্রত্যেকটা ফুয়েলই কিছু না কিছু এনার্জি কনজিউম করে, ঠিক আছে? আচ্ছা, যত এনার্জি যত এনার্জি তোমার জ্বালানিটা কনজিউম করবে তত ফুয়েলটা ভালো, মানে তার কোয়ালিটিটা তত ভালো। মানে যত বেশি এনার্জি তোমার ফুয়েলটা কনজিউম করবে সেই ফুয়েলটা তত ভালো। তাহলে প্রত্যেকটা ফুয়েলই কি করে, আমাদের বেশি এনার্জি মানে কনজিউম মানে কি, বাংলায় কি বলে, কনজিউম মানে শেষ করে। প্রত্যেক প্রত্যেকটা ফুয়েলই কিছু না কিছু এনার্জি কনজিউম করে। কনজিউম করে মানে শেষ করে। যত এনার্জি সে শেষ করবে তার ফুয়েল কোয়ালিটিটা তত ভালো, মানে যত এনার্জি ক্ষয় হবে তার ফুয়েল কোয়ালিটিটা তত ভালো। আচ্ছা, এবার একটা জানতে হবে, ফুয়েল কোয়ালিটি যেগুলো ভালো সেগুলো জেনারেলি
গ্যাস হয়, এবং ফুয়েল কোয়ালিটি যে কোনো বাজে সেগুলো সাধারণত সলিড হয়, এবং যে কোনো মাঝারি মানে খুব ভালোও নয় আবার খুব খারাপও নয়, সেগুলো সাধারণত লিকুইড হয়। ঠিক আছে, তাহলে বিভিন্ন ফুয়েলের বিভিন্ন এনার্জি কনজিউম করে, যত এনার্জি কনজাম্পশন বাড়বে তত ফুয়েলটা কি হবে, ভালো হবে। সবচেয়ে ভালো ফুয়েল কি, সাধারণত গ্যাস, এবং সবচেয়ে বাজে ফুয়েল গুলো কি, সাধারণত সলিড। আর লিকুইড ফুয়েল গুলো কি, সলিড এবং গ্যাসের মাঝখানে অবস্থিত, মানে খুব ভালো ফুয়েলও নয় আবার খুব খারাপ ফুয়েলও নয়, মানে খুব ভালো জ্বালানিও নয় বা খুব খারাপ জ্বালানিও নয়। সবচেয়ে এনার্জি কনজিউম করে কোন ফুয়েল, এটা মনে রাখতে হবে, সবচেয়ে এনার্জি যে ফুয়েলের মধ্যে আছে সেটা হচ্ছে হাইড্রোজেন। সবচেয়ে বেশি এনার্জি যে ফুয়েলের মধ্যে আছে সেটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে কি বললাম, তো every fuel consume some amount of energy. Higher the energy, higher will be the fuel quality. Higher the energy, higher will be the fuel quality. Now, good quality fuels are gases and bad quality fuels are solid. On the other hand, liquid fuels are not so good in quality but not so bad in quality. Liquid fuels are intermediate between solid fuel and gaseous fuels. The fuel which contains the highest energy is the hydrogen. Any problem? Any problem? নো স্যার। স্যার 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট হ্যাঁ, hold করুন। আচ্ছা। ঠিক আছে স্যার। তো বিভিন্ন ফুয়েলের বিভিন্ন এনার্জি আছে, হুম, প্রত্যেকটা ফুয়েলের এনার্জি সমান নয়। যত এনার্জি কনজাম্পশনটা বাড়বে তত ফুয়েলটা ভালো হবে। সবচেয়ে ভালো ফুয়েল কি, গ্যাস, এবং সবচেয়ে বাজে ফুয়েল কি, সলিড। এবং লিকুইড ফুয়েলটা কি হচ্ছে, সলিড এবং গ্যাসের মাঝখানে অবস্থিত, মানে খুব ভালো না খুব খারাপ না। সবচেয়ে ভালো ফুয়েল কোনটা, হাইড্রোজেন। তো different fuels have different amount of energy consumption. Greater the energy consumption, greater will be the fuel quality. Greater will be the fuel quality. Now, best quality fuels are generally gases, whereas bad quality fuels are generally solid. Whereas liquid fuel is intermediate between gases and solids. Liquid fuel is intermediate between gases and solids. The, the fuel which contains highest energy is hydrogen. Any problem? নো স্যার। Next, এবার যেগুলো জানতে হবে হচ্ছে আমাদের লিকুইড ন্যাচারাল গ্যাস, এটা আমরা সবাই ব্যবহার করি, এটা আমরা সাধারণত আমাদের সিলিন্ডারে ব্যবহার করি, এলপিজি বা এলএনজি। লিকুইড ন্যাচারাল গ্যাস এগুলোর মধ্যে জেনারেলি আছে হচ্ছে মিথেন, এবং যে প্রাকৃতিক গ্যাসগুলো আমরা ব্যবহার করি, আগের দিনে যে প্রাকৃতিক গ্যাস সম্বন্ধে আলোচনা করলাম তার মধ্যে থাকে হচ্ছে 85% মিথেন। তাহলে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস মানে এলএনজি, তার মধ্যে থাকে হচ্ছে কমপ্লিটলি মিথেন থাকে, এবং প্রাকৃতিক গ্যাস তার মধ্যে থাকে হচ্ছে 85% মিথেন। The liquid natural gas LNG, which is used in our cylinder, it contains almost 100% methane, whereas natural gas contains about 85% methane. লিকুইড ন্যাচারাল গ্যাসের মধ্যে সম্পূর্ণ মিথেন থাকে, এবং আমাদের যে ন্যাচারাল গ্যাস গুলো থাকে প্রাকৃতিক গ্যাস তার মধ্যে কত পার্সেন্ট মিথেন থাকে, 85% মিথেন থাকে। এইবার একটা এই প্রশ্নগুলো খুব করে, তাহলে লিকুইড ন্যাচারাল গ্যাস কন্টেন্স অ্যাবাউট 100% methane, whereas natural gas contains about 85% of the methane. Any problem? এলএনজির হচ্ছে 85% অফ মিথেন, আর ন্যাচারাল গ্যাসের হচ্ছে 100% অফ মিথেন। না, এলএনজির মধ্যে 100% মিথেন, আর ন্যাচারাল গ্যাসের মধ্যে 85% মিথেন।
মিথেন, আচ্ছা আচ্ছা। স্যার এটা নোট করে নিতে দেন। হ্যাঁ, নোট করো, কোনো অসুবিধা নেই। এক second। সরি। আচ্ছা, হয়েছে। আমরা এরোপ্লেনে, মানে এরোপ্লেন মানে জানো তো, মানে হ্যাঁ। উড়োজাহাজ যেটা আকাশ দিয়ে উঠছে, হুম সেখানে আমরা জেনারেলি যে ফুয়েলটা ব্যবহার করি তার নাম হচ্ছে জেট A1। জেট A1, হুম এই ফুয়েলটার মধ্যে কি আছে জেনারেলি? জেনারেলি এর মধ্যে কেরোসিন আছে এবং কিছু কিছু অ্যাডিটিভ যোগ করা। অ্যাডিটিভটা কি আমি বলছি। আমরা এরোপ্লেনে যে ফুয়েলটা ব্যবহার করি তার নাম হচ্ছে জেট A1, এবং হুম এর মধ্যে এই জেট A1 এর মধ্যে কি আছে? জেনারেলি কেরোসিন আছে এবং কিছু কিছু অ্যাডিটিভ আছে। অ্যাডিটিভটা কি আমি বলছি। তাহলে এরোপ্লেনের মধ্যে আমরা যে ফুয়েলটা ব্যবহার করি সেটা সাধারণত কি? জেট A1। হুম A1 এর মধ্যে কি আছে? কেরোসিন এবং কিছু অ্যাডিটিভ। সো the fuel used in aeroplanes is Jet A1, and it হুম is composed of what? Kerosene and some additives. এবার additives টা কি? একদম সিম্পল ভাবে বলবো। additives টা কি? ভালো করে বলবো। দেখো, হুম একটা এরোপ্লেন যখন উপরে আকাশ দিয়ে উঠছে, এরোপ্লেন যখন উপরে আকাশ দিয়ে উঠছে, তখন কি হচ্ছে? আমরা যত উপরে যাই কি হয়? তত পাহাড়ের দিকে যাই, তত কি হয়? টেম্পারেচার কি হয় আমাদের? পরিবেশের টেম্পারেচার কমে না পারে যত উপর দিকে উঠি? টেম্পারেচারটা কমে। যত উপর দিকে উঠি টেম্পারেচারটা কমে, ঠিক আছে? হুম এবং অনেক পাহাড়ের উপর দেখবে টেম্পারেচার কি হচ্ছে, আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচেও চলে যায়, হ্যাঁ। তাই তো? তাহলে হুম এমন কিছু জিনিস যোগ করতে হবে। এরোপ্লেন তো অনেক উপর দিয়ে উঠছে, সেই উপরে হ্যাঁ, অনেক টেম্পারেচারটা কি হচ্ছে? খুব কম। একটা কথা বলি। বলছি যে ডাক্তারবাবুকে বলো যে ও পারবে না কিছু ওইগুলো করতে। এরোপ্লেনটা যে ওপর দিয়ে উঠছে সেই ওপরে কি হচ্ছে? টেম্পারেচারটা অনেক কম, ঠিক আছে? হুম টেম্পারেচারটা অনেক কম, মানে কি অনেক জায়গায় 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচেও। তাহলে ফুয়েলটাকে তো আমাকে এমন হতে হবে যে আমরা তো জানি আমাদের জলের, জল কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তোমার মানে বরফে পরিণত হয়। জল কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফে পরিণত হয় ডিগ্রি সবাই জানে? সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড নিচে গেলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে গেলে বরফে পরিণত হয়। তাহলে এমন কিছু জিনিস যোগ করতে হবে, তাহলে যে এরোপ্লেন যে উঠছে, তাহলে এরোপ্লেনের যদি উপরে অনেক জায়গায় টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে মানে কি? তাহলে সেই সেই জ্বালানিটা জমে যেতে পারে, সেই জ্বালানিটা তো জমে যেতে পারে, তাই তো? দেখো, আবার বলছি, এরোপ্লেনটা উপর দিয়ে উঠছে, উপরে অনেক জায়গায় টেম্পারেচার কি হচ্ছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের যেহেতু নিচে, তাহলে কি হতে পারে? তাহলে সেই জ্বালানিগুলো কি হয়? আমরা তো জানি জল জমে যায় কত ডিগ্রি সেন্টিগ্রেড? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তাহলে সেই জ্বালানিগুলো কি হতে পারে? জমে যেতে পারে। তাহলে এমন কিছু জিনিস যোগ করতে হবে যাতে জ্বালানিটা না জমি। বুঝতে পারলে? এটাই হচ্ছে অ্যাডিটিভ। বলো বুঝতে না পারলে। এরোপ্লেনটা উপর দিয়ে উঠছে, হ্যাঁ স্যার, যেটা দিয়ে এরোপ্লেনের ফুয়েলটা যেন কনসিস্টেন্সি যেন আর প্রপার যেন থাকে, সেটার জন্য আমরা অ্যাডিটিভ ইউজ করি, যেটা দিয়ে ওর ফুয়েলটা ফ্রিজ হয়ে গেলে মুশকিল হবে, তাই জন্য আমরা হ্যাঁ, অ্যাডিটিভটা ইউজ করি। ভেরি গুড। মানে ওপর দিয়ে, আমি আরেকবার বাংলায় বলেছি, ওপর হ্যাঁ দিয়ে বলুন। আকাশ দিয়ে এরোপ্লেনটা উঠছে, ঠিক আছে? হুম হুম এবার এরোপ্লেনটা ওড়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে? হুম দেখো, অনেক উপরে যখন উঠে যাচ্ছে তার তাপমাত্রা কি হচ্ছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে যাচ্ছে। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে গেলে আমরা কি জানি? 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে কি হয়? জল জমে যায়, ঠিক হুম আছে? তাহলে এমন কিছু জিনিস যোগ করতে হবে, তাহলে তো জ্বালানিটা জমে যাবে। তাহলে এমন কিছু জিনিস যোগ করতে হবে যাতে জ্বালানিটা না জমে, সেটাকেই আমরা বলেছি অ্যাডিটিভ। হুম তো as we go upwards, the temperature decreases. As we go upwards, the temperature decreases. Now, aeroplane flies high in the sky. Aeroplane flies high in the sky. And in the sky, the temperature is almost less than 0 degree centigrade.
temperature is almost less than 0 degrees centigrade. So what happens? So it is expected that the fuel may get fridged. So it is expected that the fuel may get fridged. But in order to avoid this freezing, we add the additive. বলো কারো কোনো প্রবলেম আছে কিনা? হ্যালো স্যার, হ্যালো হ্যাঁ বলো। স্যার, বলছি না আমার না নেট কানেকশন অনেক ডিস্টার্ব করছে, তো আপনার কি এই তো আমি এটা তো ইউটিউবে পাবো না পুরো হ্যাঁ ইউটিউবে ভিডিওটা? আমি দিয়ে দেবো, আমি একটু বাদেই তোমাদের দিয়ে দেবো। হ্যাঁ, মতলব কি যদি এই যা ল্যাগ ফ্যাগ হচ্ছে আমার মতলব শোনার ডিস্টার্ব হচ্ছে, আমাকে শোনা যাচ্ছে আচ্ছা না হ্যাঁ ভালো সেটা করে। পেয়ে যাবে, হ্যাঁ পেয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি। হ্যাঁ পেয়ে যাবে। হ্যাঁ। তো we are using Jet A1 in aeroplanes. What does Jet A1 consist of? Jet A1 generally consists of kerosene and some additives. Why we add the additives? As we go upwards, the temperature drops below 0 degrees centigrade. As we go upwards, the temperature drops below 0 degrees centigrade. Now, aeroplane flies high up in the sky. And there, the temperature is less than 0 degrees centigrade. So it is expected that the fuel may get fridged. So in order to avoid this freezing, we add the additive. Any problem? No sir. Next, আমরা জাহাজে যে ফুয়েলটা ব্যবহার করি এটা মনে রাখতে হবে। এটার নাম হচ্ছে বাংকার সি ফুয়েল। বাংকার সি ফুয়েল, এর মধ্যেও কেরোসিন আছে। মানে এটা এই ফুয়েলটা জেনারেলি হচ্ছে লিকুইড ফর্মে থাকে, মানে গ্যাস ফর্মে থাকে না। এটা জেনারেলি তোমার লিকুইড ফর্মে থাকে। খুব একটা ভালো কোয়ালিটির ফুয়েল নয় এটা। So what fuel is used in ship? We use bunker sea fuel in ships. This fuel is not so good and it is present in liquid form. স্যার এই স্যার এটা ইউজ করা যায়, এখানে তো অনেক রকম এমিশন তো হয়, মানে লাইক পলিউশন তো অনেকটা হয়, মানে লাইক বার্ন করলে তো। হ্যাঁ একদম। তাহলেও কেন ইউজ, তাহলে কেন শিপে কেন এটা ইউজ কেন? আর এর অল্টারনেটিভ ফুয়েল পাওয়া যায়নি গো, মানে এই যে জাহাজের যে অল্টারনেটিভ ফুয়েলটা পাওয়া যায়নি। ওকে, বুঝেছি। So in ship we use bunkered sea fuel. Bunkered sea fuel is not a good quality fuel and it is present in liquid form. তো জাহাজে আমরা যে ফুয়েলটা ব্যবহার করি সেটা হচ্ছে বাংকার সি ফুয়েল, এবং এই ফুয়েলটা খুব একটা ভালো এবং এটা লিকুইড ফর্মে থাকে। ঠিক আছে, আচ্ছা এইটা তোমরা সবাই জানো। আচ্ছা, লিথিয়াম ব্যাটারি, ধরো তোমাদের যে ক্যামেরায় যে ব্যাটারি গুলো লাগাও সেগুলো হচ্ছে সব হচ্ছে লিথিয়াম ব্যাটারি। এই ব্যাটারির মধ্যেও কিন্তু তোমার এনার্জি থাকে। এনার্জিটা কত পরিমাণ থাকে? 0.5 মিলিজুল পার কিলোগ্রাম। মানে এখনকার দিনে দেখবে ক্যামেরার মধ্যে যে ব্যাটারি গুলো আছে সেগুলো সবই হচ্ছে লিথিয়াম ব্যাটারি। বা ইনভার্টার মানে বুঝছো তো, কারেন্ট চলে গেলে যেটা জ্বলে, সেই ইনভার্টারে যে ব্যাটারিটা ইউজ করে সেটাও কিন্তু লিথিয়াম ব্যাটারি। তাহলে সেই ব্যাটারি গুলোর মধ্যেও তোমার এনার্জি থাকে। এনার্জিটা কত? 0.5 মিলিজুল পার কিলোগ্রাম। তো in inverter and in our camera we use lithium battery. The lithium battery contains how much energy? 0.5 millijoule per kilogram. Any problem? No sir. No sir. তো লিথিয়াম ব্যাটারি তোমার থাকে হচ্ছে আমরা যে মানে ইনভার্টার, মানে কারেন্ট চলে গেলে যেটা চালাই। হ্যাঁ হ্যাঁ, হ্যালো কে বললে? স্যার না, পিছন থেকে এসেছে স্যার, সাউন্ডটা পিছন থেকে। লিথিয়াম ব্যাটারি তার মধ্যে 0.5 মিলিজুল পার কিলোগ্রাম তোমার এনার্জি থাকে। ঠিক আছে, the lithium battery contains about 0.5 millijoule per kilogram. নেক্সট, এবার এই একটা গ্রাফ দেয়া আছে প্রত্যেকটা ফুয়েলের মধ্যে কতটা এনার্জি থাকে। এটা এমনি ছবিটা জাস্ট তোমাদের দেখার জন্য দিয়েছি, এই প্রত্যেকটা ফুয়েলে কিরকম এনার্জি থাকে। দেখো সবচেয়ে বেশি এনার্জি কোনটায় আছে? হাইড্রোজেন। এবং সবচেয়ে কম এনার্জি দেখো কোথায় আছে? লিথিয়াম ব্যাটারি। লিথিয়াম ব্যাটারি।
তোমাদের একটা জাস্ট মানে এগুলো কি এনার্জি কনজিউমের স্ট্যাটিস্টিক্স? এনার্জি কনজিউমড একদম। সবচেয়ে কম হচ্ছে লিথিয়াম ব্যাটারি এবং সবচেয়ে বেশি কোথায়? হাইড্রোজেন। দেখো, the lowest energy is present in lithium battery and the highest energy is present in hydrogen. Any problem? নো স্যার। নেক্সট, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, গ্রিন হাউস এফেক্ট। খুব সোজা জিনিস, বুঝলে ভীষণ সোজা লাগবে, না বুঝলে খুব শক্ত লাগবে। দেখো, এই যে শীতের দেশে কি হচ্ছে? তাপমাত্রাটা খুব কম। মানে আমাদের শীতের দেশে কি হচ্ছে? পরিবেশের তাপমাত্রা খুব কম, ঠিক আছে? এবার পরিবেশের তাপমাত্রা যেহেতু খুব কম, প্লিজ, পরিবেশের তাপমাত্রা যেহেতু খুব কম, এবার কি হচ্ছে? দিনের বেলা সূর্য, মানে এই গাছগুলোকে আমরা কিসের মধ্যে রাখি? একটা কাঁচের ঘরের মধ্যে। এই গাছগুলোকে, সবুজ গাছগুলোকে আমরা কাঁচের ঘরের মধ্যে রাখি। এবার দিনের বেলা কি হচ্ছে? সূর্যরশ্মি এই কাঁচের ঘরকে ভেদ করে প্রবেশ করছে, কিন্তু রাতের বেলা সেই সূর্যরশ্মি যখন বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, এই যে কাঁচের ঘরটা, সেটা বেরোতে বাধা দিচ্ছে। কেন বাধা দিচ্ছে? যে সূর্যরশ্মিটা বেরোচ্ছে তার ইন্টেন্সিটি অনেক কম, এবং তার ফলে কি হচ্ছে? কাঁচের ঘরটা গরম থাকছে। এটাকেই আমরা বলি হচ্ছে গ্রিন হাউস। তাহলে শীতের দেশে কি করি? শীতের দেশে আমাদের গাছগুলো এই একটা কাঁচের বাড়ির মধ্যে রাখা হয়। কাঁচের বাড়ির মধ্যে কি হয়? সূর্য প্রবেশ করে, মানে সূর্য রশ্মি প্রবেশ করে, কিন্তু রাতের বেলা সেই সূর্যরশ্মি যখন বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, এই যে কাঁচের ঘরটাই সেটা বেরোতে বাধা দেয়। কেন বাধা দেয়? যে রশ্মিটা বেরোচ্ছে তার ইন্টেন্সিটিটা অনেক কম, এবং তার ফলে কি হয়? এই কাঁচের ঘরটা গরম থাকে। এটাকেই আমরা বলি হচ্ছে গ্রিন হাউস। তো in cold countries, what happens? Plants are kept in a glass house. Why we keep plants in a glass house? During daytime, the sun rays enter into the glass house by penetrating through the glass. But at night, when the sun rays try to again return back, then this glass house prevents it. Why? As the intensity which is going out, it is very low. As a result, the glass house remains warm, and this is known as greenhouse. So in our cold countries, we keep the plant in a glass house. What is the role of the glass house? In glass house, the sun rays can enter, penetrating through this glass house, penetrating through the glass. But at night, when the sun rays try to go back, this glass prevents it. And as a result of this, the glass house remains warm. And this is known as greenhouse. Any problem? বলো, কোনো প্রবলেম আছে? নো স্যার। খামরু কোথায় গেল? খামরু, বলো, কোনো প্রবলেম থাকলে বলো। না স্যার। স্যার গ্রিন না হাউস স্যার নেই। গ্লাস হাউসে আছে, রাত্রিবেলা যখন ওটাকে যখন আউট মানে সানরাইজটা তো বেরোতে পারে, হিটটা তো বেরোতে পারে, তখন সেটা ওই গ্লাস হাউসের মধ্যে ক্যাপচার হয়ে যায় আর থেকে যায়, তার জন্য গ্লাস হাউসটা গরম থাকে। হ্যাঁ। আর ওটাতে স্যার আমাদের প্লান্টস এর মধ্যে কি কোন ভাবে সাহায্যটা কি করে করবে ওটা? আসছি, প্ল্যান্টসটা গরম থাকলে কি হচ্ছে? আমাদের ওই বরফ পড়ছে বাইরে, সেটা তো প্রবেশ করছে না, না। তার ফলে তো গরম থাকছে গাছটা। হ্যাঁ, মানে গাছটা একটা অপটিমাম টেম্পারেচার দরকার, মানে মোটামুটি টেম্পারেচার দরকার তো হ্যাঁ। একটা গাছ বড় হওয়ার জন্য, সেই অপটিমাম টেম্পারেচারটা পেয়ে যায়। আচ্ছা আচ্ছা।
আচ্ছা, এবার হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, গ্রিন হাউস এফেক্ট এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, আমাদের কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, দেখো কিছু কিছু গ্যাসের নাম লেখা আছে, কার্বন মনোঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, এগুলো কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, এগুলো ঠিক এক কাজ করে। পৃথিবীকে ঘিরে, এই যে পৃথিবী, তাকে ঘিরে একটা বলয় সৃষ্টি করে, মানে একটা লেয়ার সৃষ্টি করে। এই যে কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং N2O, এই পৃথিবীকে ঘিরে একটা লেয়ার সৃষ্টি করে। এবার দিনের বেলা কি করছে? ঠিক একই রকম, দিনের বেলা ওই লেয়ারটা ভেদ করে সূর্যটা কি হচ্ছে, সূর্য রশ্মিটা কোথায় পড়ছে? ঠিক একই ব্যাপার, কোথায় পড়ছে? বা পৃথিবীতে আর্থের উপর পড়ছে, পড়ছে, পৃথিবীতে পৃথিবীতে পড়ছে। পড়ছে। হ্যাঁ, এবার ঠিক রাতের বেলা কি করতে চাইছে? রাতের বেলা সূর্য রশ্মিটা কি করতে চাইছে? বেরোতে চাইছে, বেরোতে চাইছে। বেরোতে কিন্তু চাইছে। কে বাধা দিচ্ছে? আর্থের অ্যাটমসফিয়ারটা, না না, এই লেয়ারটা বাধা দিচ্ছে, ওই যে লেয়ারটা তৈরি হচ্ছে সেই লেয়ারটা বাধা দিচ্ছে। লেয়ারটা মানে অ্যাটমসফিয়ারই তো বাজে দিচ্ছে তাহলে। একদম, তাই লেয়ারটা বাধা দিচ্ছে। কেন? যে সানরাইজটা বেরোচ্ছে তার ইন্টেন্সিটিটা কি? তার ইন্টেন্সিটিটা কম না বেশি? কম আছে স্যার। না না, ইন্টেন্সিটিটা কম কেন? হিট স্যার বলে দিন। হ্যাঁ, যে বেরোতে চেষ্টা করছে তার ইন্টেন্সিটিটা খুব কম, এবং এর ফলে কি হচ্ছে? পৃথিবীটা গরম থাকছে। এটাকেই আমরা বলি হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। তো কার্বন ডাই অক্সাইড, মিথেন and nitrous oxide, carbon dioxide, methane and nitrous oxide makes a layer surrounding the Earth's surface. At daytime, what happens? At daytime, what happens? The sun rays enter into the Earth's surface. The sun rays enter into the Earth's surface, penetrating through this layer. But at night, when it comes back, when it tries to go back, this layer prevents it. As a result of this, the earth remains warm, and this is known as greenhouse effect. তাহলে কি হলো? আমাদের কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং নাইট্রাস অক্সাইড কি করছে? পৃথিবীকে ঘিরে একটা লেয়ার সৃষ্টি করছে, বলয় সৃষ্টি করছে। এবার দিনের বেলা কি হচ্ছে? শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার। এবার দিনের বেলা কি করছে? দিনের বেলা সূর্যরশ্মিটা এই যে লেয়ারটাকে ভেদ করে পৃথিবীতে আসছে, কিন্তু রাতের বেলা কি করছে? ওই সূর্যরশ্মিটা পৃথিবীর বাইরে চলে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এই যে লেয়ারটা তাকে বেরোতে বাধা দিচ্ছে। এর ফলে পৃথিবীটা গরম থাকছে, এবং এটাকেই আমরা বলি হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। সো কার্বন ডাই অক্সাইড, মিথেন and nitrous oxide, what does they do? They forms a layer surrounding the Earth's surface. At daytime, the sun enters into the Earth by penetrating through this layer. But at night, when this sun tries to go back, this layer prevents it. And as a result, the Earth remains warm. And this is known as greenhouse effect. বলো, কোনো প্রবলেম আছে? বলো, কারো কোনো প্রবলেম আছে? স্যার বলো, বুঝতে পেরেছি। প্রবলেম থাকলে বলো। না স্যার। স্যার কনস্ট্যান্ট প্রেসারের যে সূর্যের যে কনস্ট্যান্ট যে প্রেসারটা সেটা বেরোনোর সময় যেটা বেরোতে পারছে সেটা দিয়ে একটা গ্রিন হাউস এফেক্ট ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, কেন? যেটা সানরাইজটা বেরোচ্ছে তার ইন্টেন্সিটি কি হচ্ছে? খুব কম। হ্যাঁ, কম বলে বেরোতে পারছে না, হ্যাঁ, সেই অ্যাকুমুলেট করে হ্যাঁ। আর্থের এনফ্রোস্ফিয়ারটাকে গরম করে দিচ্ছে। তাহলে এইবার হচ্ছে এই যে গরম করলো, তার ফলে কি হচ্ছে? তার ফলে আমাদের পৃথিবীর কি হচ্ছে? টেম্পারেচারটা কি হচ্ছে? এই যে বেড়ে গরম করছে তার ফলে পৃথিবীর টেম্পারেচারটা কি হচ্ছে?
বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে, সেটাকে আমরা কি বলি? খুব বাচ্চাবেলা থেকে টার্মটা পড়েছো, গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং। তাহলে এই যে গ্রিন হাউস এফেক্টের জন্য আমাদের কি হচ্ছে, পৃথিবীর টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে, এবং এটাকেই আমরা বলি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, বাংলায় যেটা বলা হয় বিশ্ব উষ্ণায়ন। সো ডিউ টু গ্রিন হাউস এফেক্ট হোয়াট হ্যাপেন্স, দ্য টেম্পারেচার অফ দ্য আর্থ ইনক্রিজেস, and this is known as global warming, বিশ্ব উষ্ণায়ন। আর একটা কোশ্চেন করি, আমি ছেড়ে দেবো। আমাদের পৃথিবীর তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে এই গ্রিন হাউস এফেক্টের জন্য, সেটাকে আমরা বলেছি গ্লোবাল ওয়ার্মিং। সো দ্য টেম্পারেচার অফ দ্য আর্থ increases due to greenhouse effect, and this is known as global warming. Any problem? Any problem? নেক্সট কি কি গ্যাস লাগে? এখানে পরিষ্কার লেখা আছে ওয়াটার ভেপার, কার্বন মনোক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন। তিনটে চারটে মনে রাখবে। The gases responsible for global warming are water vapor, carbon monoxide, methane, nitrous oxide. এই গ্যাসগুলো গ্লোবাল ওয়ার্মিং এর জন্য রেসপন্সিবল, সেগুলো হচ্ছে ওয়াটার ভেপার, কার্বন ওয়াটার পেপারটা মনোক্সাইড। কন্টিনিউয়াস তো আমাদের এখন যে বৃষ্টি হচ্ছে সেটা তো একটা ওয়াটার পেপারের কারণে সেটা হচ্ছে, মানে যখন যেটা সেটা যদি এক্সেস হয়ে যায় তখনই হয়। তো তাহলে তাহলে তো যত গাছ প্লান্ট করবো তাহলে ওয়াটার পেপারটার ইউজটা বেশি হয়ে যাবে তাহলে। হ্যাঁ, একদম। তাহলে যত তোমার বৃষ্টি বাড়বে তত কি হবে, গ্রিন হাউস এফেক্ট বাড়বে। কিন্তু সেটা তো মানে আমাদের কি সবসময় কি প্রচুর বৃষ্টি হয়? না না, একটা এটা তো একটা স্পেসিফিক টাইম, ব্যালেন্স থাকবে, মানে পৃথিবীর মধ্যে একটা ব্যালেন্স থাকবে, মানে একটা তো ব্যালেন্স থাকবে। তোমার যে ওয়াটার ভেপারটা, তার তো একটা ব্যালেন্স থাকবে। সেই ব্যালেন্সটা যখন ডিস্টার্ব হয়ে যায় তখনই গ্লোবাল ওয়ার্মিংটা হয়। তো হোয়াট আর দ্য গ্যাসেস রেসপন্সিবল ফর গ্লোবাল ওয়ার্মিং? ওয়াটার ভেপার, কার্বন মনোক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড। এনি প্রবলেম? নো স্যার। নেক্সট, এই গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষতিকর প্রভাব তোমরা সবাই জানো। গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি হচ্ছে, পাহাড়ের বরফ গলে গলে যাচ্ছে। পাহাড়ের বরফ গলে গেলে কি হচ্ছে, পাহাড়ের বরফ গলে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, নদী এবং সমুদ্রে জল বাড়ছে, এবং অনেক ছোট ছোট আইল্যান্ড তলিয়ে যাওয়া, মানে অনেক ছোট ছোট দ্বীপ তলিয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। তাহলে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কি হচ্ছে, আমাদের পাহাড়ের বরফ গলে যাচ্ছে। পাহাড়ের বরফ গলে গেলে কি হচ্ছে, নদী এবং সমুদ্রের জল বাড়ছে। নদী এবং সমুদ্রের জল বাড়লে কি হচ্ছে, আমাদের অনেক ছোট ছোট দ্বীপ তলিয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। এনি প্রবলেম? নো স্যার। So due to global warming, what happens? The ices of the Himalayas and mountains melts. As a result, the water of the river and sea increases. As a result, many islands are going to submerge. What are the islands? Bangladesh. Bangladesh অনেক বড় island, কত বলতে হবে। Many small islands are going to submerge. So, due to global warming, what happens? The ice of the Himalayas and mountains melts, and as a result, the water level of the sea and rivers increases, and many islands are going to submerge. Any problem? নো স্যার। নেক্সট, আচ্ছা, এই যে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য আমাদের কি হচ্ছে, বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, মানে কোনো জায়গায় খুব বেশি বৃষ্টি হচ্ছে, আবার কোনো জায়গায় একদম বৃষ্টি হচ্ছে না। এটা কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর জন্যই হচ্ছে। যেখানে বৃষ্টি হচ্ছে সেখানে বন্যা হচ্ছে, এবং যেখানে বৃষ্টি হচ্ছে না সেখানে খরা হচ্ছে। মানে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কি হচ্ছে, সব জায়গায় বৃষ্টিটা সমান হচ্ছে না। কোনো জায়গায় খুব বেশি বৃষ্টি হচ্ছে, আবার কোনো জায়গায় খুব কম বৃষ্টি হচ্ছে। যেখানে খুব বেশি বৃষ্টি হচ্ছে সেখানে হবে হচ্ছে বন্যা, এবং যেখানে খুব কম বৃষ্টি হবে সেখানে হবে হচ্ছে খরা। So due to global warming, what happens? গ্লোবাল The ওয়ার্মিং rain, যেখানে due to global warming, precipitation in certain there is no proper আমি বলি, precipitation. due to global warming, the rain occurs, but it is not evenly distributed all over the world. Heavy rainfall occurs at some places
and there is flood, and very low rainfall occurs actually no rainfall occurs at some places, and there is drought. So due to global warming, what happens? The rainfall occurs, but the rainfall is not evenly distributed all over the world. In some places there is very heavy rainfall and there is flood, and in some places there is very low rainfall and almost no rainfall and there is drought. Any problem? No, sir. Last one. গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যেটা হচ্ছে আমাদের মাটির উর্বরতা কমে যাচ্ছে, মাটির ফার্টিলিটিটা কমে যাচ্ছে এবং তার ফলে আমাদের কৃষি কার্যের ক্ষতি হচ্ছে। So due to global warming, what happens? The fertility of the soil decreases, and as a result, the agriculture is largely hampered. তো গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কি হচ্ছে, মানে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য মাটির উর্বরতা কমে যাচ্ছে এবং তার ফলে কি হচ্ছে, আমাদের কৃষি কার্যের বিরাট ক্ষতি হচ্ছে। So due to global warming, the fertility of the soil decreases and it hampers our agriculture. তাহলে গ্লোবাল ওয়ার্মিং এর ফার্স্ট পয়েন্টটা কি, আমি আরেকবার বাংলা জিস্ট করে দিচ্ছি। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে, খুব বেশি বৃষ্টি হচ্ছে, কোনো জায়গায় খুব কম বৃষ্টি হচ্ছে। যেখানে খুব বেশি বৃষ্টি হচ্ছে সেখানে হচ্ছে ফ্লাড, এবং যেখানে খুব কম বৃষ্টি হচ্ছে সেখানে হচ্ছে ড্রট। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কি হচ্ছে, পাহাড়ের বরফ গলে যাচ্ছে এবং তার ফলে কি হচ্ছে, নদী এবং সমুদ্রের জল বেড়ে যাচ্ছে এবং অনেক ছোট ছোট আইল্যান্ড ডুবে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কি হচ্ছে, মাটির উর্বরতাটা কমে যাচ্ছে এবং কৃষিকার্যের ক্ষতি হচ্ছে। So due to global warming, what happens? Due to global warming, the rainfall occurs, but rainfall is not evenly distributed all over the world. In some places there is very heavy rainfall and there is flood, and in some places there is very low rainfall and there is drought. Due to global warming, what happens? The ices of the Himalayas melts, and as a result, the water level of sea and rivers increases, and many islands are going to submerge. Next, due to rainfall, due to global warming, the fertility of the soil decreases and the agriculture is highly hampered. Any problem? No, sir. আচ্ছা, অ্যাসাইনমেন্ট গুলো আস্তে আস্তে জমা দিই, ওরকম তাড়াহুড়ো করতে হবে না। আজকে অ্যাসাইনমেন্ট দেবো, ওরকম তাড়াহুড়ো করতে হবে না, পরীক্ষার আগে যেন জমা পড়ে যায়, ঠিক আছে? ওকে স্যার। দাঁড়াও আমি একটু এসকেপ করি, তোমাদের মুখগুলো দেখে নিই। আর সামরুল একটু রোল নাম্বার গুলো পাঠাবে। স্যার আমার মুখটা দেখে নিন তাহলে, দাঁড়ান আমি মুখটা দেখাই আগে। একটু রোল নাম্বার গুলো পাঠিয়ে দিস, মানে সবাইকে রোল নাম্বারটা একটু পাঠিয়ে দিস মনে করে। ঠিক আছে, এই রোল নাম্বার বলে দে। একটা 6, একটা 5, একটা 7, 4। অনির্জা তোর কত? 10 আমার 10। 5। হ্যাঁ 5, 6, 7 আছে, 7, 4 আছে ওখানে। আরেকজন কে ছিল? তুই ছিল, কৌশিক ছিল। কৌশিক 2 ছিল তো। হ্যাঁ 4 দিয়েছিস? হ্যাঁ 4 দিয়েছি। কৌশিক কত? 2 তো? হ্যাঁ 2, 4, 6, 7 আর 10। আর কেউ আছে? আর কেউ আছে? না আনি 10 আছে লাস্টে। 2, 4, 6, 7 আর 10, আর কেউ নেই। ঠিক আছে, পাঠিয়ে দিও একবার লিখে। ওকে।